আচ্ছা, তো তাহলে এই ভাষণটা নিয়ে আর তেমন আলোচনা করলাম না। ভাষণটা যেটা করতে হয় যে চারটা প্যারা করব, তো ওই চারটা প্যারার সময় কিছু একটা ওয়ার্ড লেখা লাগে, যে ওয়ার্ডটা দিয়ে হচ্ছে অ্যাড্রেস করা হয়, অডিয়েন্সকে আমি অ্যাড্রেস করতেছি। তো এর জন্য বাংলা মিডিয়ামে যারা পড়ে তারা অনেকগুলো শব্দ শেখে, অনেক রকম শব্দ আছে। তো আমি একটা শব্দ শুধু শেখাই যেটা দিয়ে সবগুলো কভার করা যায়, সে শব্দটা হচ্ছে সুধী। দেখবা অনেক সময় আমাদের কাছে চিঠিপত্র আসে, দাওয়াত আছে, মসজিদ মসজিদ থেকে কখনো লেটার দিলে দেখবে এই কথাটা লেখা থাকে সুধী। এই সুধী শব্দটা হচ্ছে সবগুলো শব্দকে কভার করে। যে এই সুধী শব্দের মানে হতে পারে লেডিস এন্ড জেন্টলম্যান, ভদ্র মহিলা, লোক, এরকম। তো তাদের সবগুলোকে কভার করতে পারে এই শব্দটা। তো আমি যেভাবে শিখেছিলাম যে চারটা প্যারাতে চারবারই আমরা এই সুধীটা লিখবো। শুধু একবার লিখলাম, দুইবার লিখলাম, আর প্রত্যেকটা প্যারার শুরুতে সুধী লিখলাম। অবশ্যই ব্যাপারটা শুনতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, কিন্তু যেহেতু আমাদের নাই, ওই কি বলে, আমরা এতটা এফোর্ট দিব না এই টপিকটাতে, সেই কারণে আমি এটা শিখিয়ে দিয়েছিলাম। ওরা এইভাবে লিখতে আসলে, এবং খুবও খারাপ করে নাই আসলে। যার যে হচ্ছে মানে যাকে নিয়ে আমি খুব হোপফুল ছিলাম যে সে এ স্টার পাবে, সে 89% পেয়েছিল। তার হচ্ছে এখানে কত পেয়েছিল, এখানে মনে হয় সে 22 ভাষণ লিখেছিল, 22 পেয়েছিল মনে হয়। তবে 22 অবশ্যই কম, কারণ যে এজটা যাদের টার্গেট তাদের তো 22 পাওয়া যাবে না, কিন্তু তবুও 22 একবারেও তো খারাপ না। তো সেই জায়গাতে এরকম একটা নাম্বার সে সম্ভবত পেয়েছিল। তো এই সুধী লিখে লিখে প্রত্যেকটা প্যারাকে আমি কভার করে দিব, যে তিনটি ইতিবাচক পজিটিভ দিক, সম্ভাব্য ক্ষতিকর মানে হতে পারে, মেবি হতে পারে এরকম ক্ষতি তিনটা, কেন ভিডিও গেম সবার ভালো লাগে তিনটা কারণ, এন্ড তুমি পার্সোনালি তোমার জায়গা থেকে তুমি কি মনে করো। তাহলে তুমি আজকের এই সুন্দর প্রোগ্রামে আমাকে, আজকের এই বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে কিংবা আজকের এই অনুষ্ঠানে আমাকে ভিডিও গেম নিয়ে আলোচনা করতে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ বলে আস্তে আস্তে পয়েন্ট ঢুকলাম। এবং লাস্টে গিয়ে বললাম, আবার এটা বলতে পারি যে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। উপরে আমি ধন্যবাদ দিতে পারি যারা আমাকে, অর্গানাইজার যারা আমাকে এই কথাটা বলতেছে তাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর বাকি দুই পারাতে মেজর যে পয়েন্ট গুলো আছে সেগুলো আমরা ডিসকাশন করে ফেললাম। এটা প্র্যাকটিস করার দরকার নাই, মোটেই দরকার নাই, কারণ ভাষণ আসবে না, এটা মোটামুটি 99% শিওর। তো চিঠিটা প্র্যাকটিস করতে পারো, জমে যাচ্ছে। ঠিক আছে, আমি মকেটটা দেখে অবশ্যই দেখবো, এটা দেখে আমি দিয়ে দিব। এটা হয়তো বা আমার একটু দেরি হতে পারে, কিন্তু আমি, যদি তোমরা লেখো আমি, তাহলে আমি দেখতে পারি, অবশ্যই দেখবো। তো এখানে যেহেতু পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। এবার আমরা রচনায় চলে যাই। রচনাটা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি বেশিক্ষণ নিব না। রচনা কিছু পয়েন্ট বলে দিব, তারপর তোমরা ডিসাইড করবা কি করবা। তো রচনায় যখন গেল অলরেডি, প্রথমে আমরা একটা 2024 এর যারা পরীক্ষা দিয়েছিল তারা প্রথমে একটা অসুবিধায় পড়ে গেছে, যে চিঠির টপিক বুঝতে পারে নাই। এবার সেকেন্ড পার্টে এসে তাদের কি হলো দেখো, তিনটা রচনা আছে। প্রথমটা হচ্ছে তোমার পছন্দের কোনো একজন জ্ঞানী ব্যক্তির বা মনীষীর জীবন এবং আদর্শ। জ্ঞানী ব্যক্তি বা মনীষী একই কথা, মনীষী মানে হচ্ছে খুব নলেজেবল পার্সন, খুব ফেমাস কোনো জ্ঞানী মানুষ, এটা। তো তাহলে এই জ্ঞানী ব্যক্তি বা মনীষী একই কথা। তোমার পছন্দের, তুমি পছন্দ করো এরকম একজন জ্ঞানী ব্যক্তি বা মনীষীর জীবন, তার লাইফটা এবং তার আদর্শ, আদর্শ মানে আইডিওলজি, সে কি বিশ্বাস করতো, সে কি কোন ওয়েতে কাজ করতো, চলতো, তো সেই আদর্শটা কি ছিল, তার জীবন কাহিনী এবং তার আদর্শ, এটা নিয়ে লিখতে হবে। 4 নম্বর আছে ভ্রমণের অভিজ্ঞতা, আগে পিছে কিছু লেখা নাই, জাস্ট বলিছে ভ্রমণের অভিজ্ঞতা, মানে ট্রাভেলিং এর কিংবা ট্যুরিজম, বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা। এন্ড 5 নম্বরে বলছে প্রতিযোগিতায় জয়ী হওয়াই বড় কথা নয়, অংশগ্রহণই মূল লক্ষ্য। প্রতিযোগিতায় মানে কম্পিটিশনে জয়ী হওয়া, উইনার হওয়াটাই বড় কথা না, অংশগ্রহণ মানে পার্টিসিপেট করাটাই হচ্ছে মেইন, মূল বিষয়, মূল উদ্দেশ্য। তো তাইলে এখন বলো তো, ব্যক্তিগত রচনা কোনটা? থ্রি। ভ্রমণের অভিজ্ঞতা। ভ্রমণের অভিজ্ঞতা ব্যক্তিগত রচনা, আর আরিবা বলছে 3 নাম্বারটা ব্যক্তিগত রচনা। আর কেউ আগ্রহ কোনটাকে ব্যক্তিগত রচনা মনে হচ্ছে? আমাদের ব্যক্তিগত রচনাকে আইডেন্টিফাই করা খুব জরুরি, সব সময় মনে রাখবা। তুমি না লেখো তাও স্যার তুমি ফোর। পড়। প্রত্যাশা, প্রত্যাশা তো বলছে, আরে কে, জাবির কোথায়? জয়নাব আছে? জয়নাব জি স্যার, ফোর। পড়। আচ্ছা, জাবির? ও
এ সবাই গণতান্ত্রিক ভাবে ভোট দিচ্ছে, ডেমোক্রেসি, যে সবাই 4 কে দিচ্ছে। হ্যাঁ, 4 হতেই পারে যে ভ্রমণের অভিজ্ঞতা, কারণ এখানে একজন জ্ঞানী ব্যক্তির জীবনের কাহিনী জানতে বলা হচ্ছে। এখন এত ট্রিকি একটা কোশ্চেন করেছে, আমি এটাই বারবার বলতেছিলাম, আমি আগের ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে, এবং আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে রচনাকে আইডেন্টিফাই করতে গেলে কি কখনো কখনো অসুবিধা হয়েছে, যেমন এই ক্ষেত্রে আমরা আসলে অসুবিধায় পড়ে গেছি। ভ্রমণের অভিজ্ঞতা এইটা খুব বেশি ব্যক্তিগত না, আসলে ওইভাবে ব্যক্তিগত না, না এই শব্দের ভিতরে বোঝা যাচ্ছে। কিন্তু ওখানে তোমার পছন্দের কোন একজন ব্যক্তি, তার জীবন ও আদর্শ, ওইটাও ব্যক্তিগত না, ওইটাও ব্যক্তিগত হচ্ছে না, কিন্তু কিছুটা ব্যক্তিগত। মানে এইটা একেবারে কম ব্যক্তিগত, এটা একটু বেশি ব্যক্তিগত। তো তাহলে যেটা একটু বেশি ব্যক্তিগত, সেটাকেই আমরা ব্যক্তিগত রচনা হিসেবে এই সেটের মধ্যে উম, মানে বিবেচনা করতে পারি। তো তাহলে অটোমেটিক্যালি এটাকে আমাকে ব্যক্তিগত রচনা ভাবা লাগতেছে। কিন্তু আমি চাইলে লিখে দিতে পারতেছি না, কারণ আমার কাছে কন্টেন্ট থাকা লাগবে। আমি র্যান্ডমলি কোন একটা মানুষকে বানিয়ে বলে দিলাম তিনি অনেক জ্ঞানী ব্যক্তি এবং তার জীবন এরকম, তার আদর্শ এরকম, র্যান্ডমলি লিখলে যে কেটে দিবে ব্যাপারটা তা না, নাম্বার কিছু পাওয়া যাবে। বাট এই ওনাদের ডিমান্ড আমাদের একটা রচনায় 60 মার্ক কাউন্ট হয় হচ্ছে 3টা জিনিসের উপর বেস করে, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে অ্যাকুরেসি, এবং একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এই কন্টেন্ট এবং অ্যাকুরেসিটা মোটামুটি লিঙ্কড। ঠিক আছে, ওখানে 40 মার্কসের মধ্যে একটা লিঙ্ক আছে, যে তুমি এখানে প্রশ্নটা অ্যাকুরেসি মানে হচ্ছে তুমি কতটা মানে টপিক ওরিয়েন্টেড ছিলাম। তাহলে এখন একটা ব্যক্তি তুমি বানালা, যে কোনো একজন মানুষ যাকে আমরা আসলে চিনি না, জেনারেলি যে ফেমাস না, এরকম একটা মানুষকে তুমি জ্ঞানী মানুষ কিংবা মনীষী বলে তার জীবন এবং আদর্শ আইডিওলজি তুমি ব্যাখ্যা করে দিলা। মার্কস তুমি পাচ্ছই, মার্কস অবশ্যই তোমাকে দিবে, কিন্তু অত ভালো দিবে না, কারণ এখানে ডিমান্ডটা একজন বিখ্যাত কারো কথা বলা, যে খুব ফেমাস। রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, কাজী নজরুল ইসলাম হতে পারে, ঠিক আছে, হতে পারে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু হতে পারে, হতে স্যার পারে। এখানে অনন্ত জলিলের কথা লেখা দরকার। তাহলে আমি তোমার এটা হোমওয়ার্ক দিয়ে দিই, তুমি লিখে দাও তুমি তার সম্পর্কে কতটুকু আচ্ছা জানো, তুমি কতটুকু জানো। স্যার, আপনি যেগুলো ক্লাসে বলছিলেন ওগুলো লিখে দিব। আমি কি বলছি, আমি অনন্ত জলিল পড়াইছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। আপনি বলছেন যে উনি সিনেমা করে, but তার পিছে পিছনে হচ্ছে অনেক ভালো স্যার আর মানুষদেরকে লাস্ট বেতনও ক্লাসের ভালো আগের দেয়। ক্লাস। ওরে বাবা, তোমাদের এত তারপরে মনে আছে, এটার সাথে এই বিষয়টা এত মনে রেখে দিছো তোমরা। আচ্ছা, ঠিক আছে, ওটা লেখা লাগবে না ম্যাডাম, ঠিক আছে। ভালো লাগছে, এটাই ভালো, মনে রাখছো এটাও ভালো। তো কিন্তু ওনাকে লেখার দরকার নেই। উম, এবং অ্যাকচুয়ালি এই রচনাটাই লেখার দরকার নেই, কিন্তু দেখো আমার প্রিয় ব্যক্তি, আমার প্রিয় কবি, আমি দেখো আমার সাজেশনে দেখাই সাজেশনটা তোমাদেরকে। এখন এই সাজেশনটা আসলে আমি কবে বানাইছি, 25-এ বানাইছি। আচ্ছা, 24-এরটা খুঁজে বের করা দরকার ছিল, তাহলে বেটার হতো। আমার 25-এর সাজেশনটা দেখো, এখানে আমি রাখছি হচ্ছে, না এখানে রাখেন, এই যে রাখছি দেখো, বস্তুগত রচনা মানে টপিক বেজ রচনা রাখছি, তোমার প্রিয় কবি, লেখক, শিল্পী, ব্যক্তিত্ব। তাহলে এরকম কোন একটা রচনা যদি, এটা ফারার জন্য ইম্পর্টেন্ট, ফারা আবার জয়েন করছে, এর জন্য থ্যাংক ইউ। তো ও যদি এরকম একটা রচনা পড়ে থাকে, তাহলে কিন্তু ওর জন্য খুব লাভজনক হবে। তোমার প্রিয় কবি, লেখক, শিল্পী, ব্যক্তিত্ব, কোন একজন রাইটার, পোয়েট কিংবা আর্টিস্ট কিংবা কোন একজন পার্সোনালিটি, এটাকে কিন্তু এই রচনাটার মধ্যে অ্যাড করে দেওয়া যেত। ঠিক আছে, কিন্তু তার জন্য আমার কন্টেন্টটা থাকা লাগবে, তার জীবনটা সম্পর্কে আমার জানা থাকা লাগবে। প্রত্যাশা যাই বলুক না কেন, ও অনন্ত জলিলের জীবন ততটা জানে না, ঠিক আছে, এন্ড তার আদর্শ সে ততটা জানে না। এখন বানিয়ে লেখা, লিখলে লিখতেই পারে, কিন্তু সেটা আসলে সুন্দর একটা লেখা হবে না। তো আমাদের জানা থাকা লাগবে, যেমন আমরা অনেকেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি, কিংবা কেউ কেউ গৌতম বুদ্ধের কাহিনী জানতে পারি। হিন্দুরা আছে লোকনাথ বাবার জীবন জানে, অনেকে আছে ওই যে যিশুর জীবন জানে। যদি যিশুর জীবন আমি জানি, আমি লিখতেই পারি যে আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে যিশু। তাহলে যিশুর জীবন কাহিনী এবং তার আদর্শ, কিংবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার আদর্শ, তিনি কি আদর্শ বিশ্বাস করতেন, তো সেইটা। তো এটা কিন্তু আসলে ইনস্ট্যান্ট লেখাটা কঠিন, পড়া না থাকলে, একটা আগে একটা লেখা প্র্যাকটিস না থাকলে, এটা লিখে কিন্তু ওই কন্টেন্ট, অ্যাকুরেসি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজের লিমিটেশন আছেই, তো ওই দুইটাও কিন্তু ফল করে যাবো ওখানে। প্রত্যেকটা দিয়ে যদি আমার 7-8 নাম্বার করে
কমে যায়, তাহলে দেখো যদি আমাকে 13 করে দেয় কিংবা 12 করে দেয়, ধরো 13 করে দিল, তাহলে 3 13-তে হচ্ছে 39, হচ্ছে 39। 60-তে 39 পেলে এটা মানে তো হইলই না কিছু। ঠিক আছে, তো ওই জায়গা থেকে এই রচনাটা আমাদের জন্য কঠিন থাকতেছে। এবং এটা ব্যক্তিগত রচনা, একটু ভাবো, তোমরা কিন্তু অনেকেই বললা 4 নাম্বারটাকে তোমরা ব্যক্তিগত রচনা হিসেবে ট্রিট করতেছো। 4 নাম্বারটাকে ব্যক্তিগত রচনা হিসেবে ট্রিট করে কিন্তু আমার যা 2-3 জন, প্রায় 2-3 জন যারা 87 86 পর্যন্ত পেয়েছে, তারা এই স্টারটা পায় নাই। জাস্ট এইটাকে ভ্রমণের অভিজ্ঞতাকে তারা একটি দেশ ভ্রমণের অভিজ্ঞতা হিসেবে লিখেছে, যে একটা দেশে বেড়াতে গেছে কিংবা একটা কোনো জায়গায় বেড়াতে গেছে। তোমার কাছে সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে না। ভ্রমণের অভিজ্ঞতা মানে হচ্ছে কোনো একটা ভ্রমণ করলে কি ধরনের অভিজ্ঞতা হয়। যদি তোমার কাছে খুব কনফিউশন লাগে যে এটা ব্যক্তিগত রচনা, স্যার আপনি যাই বলেন না কেন এটাকে আমি ব্যক্তিগত রচনা হিসেবে ট্রিট করতেছি, তুমি যদি ব্যক্তিগত রচনা হিসেবেও ট্রিট করো, তবুও তোমাকে একটা প্যাটার্নের কথা মাথায় রাখতে হবে। যে তুমি শুরু থেকে আমি একটা গ্রামে একটা দেশে বেড়াতে গিয়েছিলাম এই কথা লিখলে হবে না। তো ভ্রমণের অভিজ্ঞতা মানে ভ্রমণ করলে কি অভিজ্ঞতা হয়। যে কোনো মানুষ, তুমি আমি কোনো মানুষ যদি ভ্রমণে যাই, তাহলে আমাদের কি ধরনের অভিজ্ঞতা হতে পারে সেটা সম্পর্কে আমি লিখলাম। এবং যদি সেফ জোনে থাকতে চাই, যদি মনে হয় যে এটাই এনাফ না, তাহলে আমি একটা নির্দিষ্ট ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে দিলাম, ছোট্ট করে লিখে দিলাম যে আমার ভ্রমণের অভিজ্ঞতা। আমি লিখে দেখাই পয়েন্টটা কেমন হবে। অবভিয়াসলি ভূমিকা দিতে হবে, মূল অংশ লিখতে হবে, এবং উপসংহার দিতে হবে। স্বাভাবিকভাবে এই ভূমিকা অংশে আমাদের লিখতে হবে ভ্রমণ ব্যাপারটা কি, ভ্রমণ কি, ভ্রমণ কেন করা হয়, এর গুরুত্ব, এই সব জিনিসগুলো নিয়ে আমি ভূমিকাটা লিখবো। মানে হোয়াট ইজ ট্রাভেলিং কিংবা জার্নি, মানে ভ্রমণ। তো ভ্রমণটা হচ্ছে হলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া। এটা মূলত করা হয় দুইটা কারণে, একটা হতে পারে আনন্দের জন্য, আর একটা হতে পারে কাজের জন্য। মানুষ কাজের জন্য একটা প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। যে আমি ধরো সিলেটে ভ্রমণ করে আসলাম, হতে পারে একটা কাজে আমার ওখানে সিলেটে কোনো একটা জব ইন্টারভিউ ছিল, ইন্টারভিউটা দিতে গেছি, আমি একটা ভ্রমণ করে আসছি। কিংবা ওখানে আমার কোনো রিলেটিভ থাকে, তার সাথে দেখা সাক্ষাৎ করতে গেলাম, তাহলে এটা কিন্তু একটা রিজন আছে। আরেকটা হতে পারে আমি ভ্রমণে গেছি আনন্দের জন্য, শুধুমাত্র আনন্দের জন্য। সিলেটে কেউ আমার নাই, আমার পরিচিত কেউ নাই, কিন্তু আমি চা এখানে বাগান। কি আমরা জি, ভ্রমণের কথা লিখবো নাকি ভ্রমণের অভিজ্ঞতাগুলো কিরকম হয় আমি ইন সেটা জেনারেল? যাচ্ছি, আমি যাচ্ছি যাচ্ছি প্রথমে ভ্রমণটা কি লিখলাম, ভ্রমণটা কেন লিখলাম, এরপর লিখবো ভ্রমণের গুরুত্ব। যখন ভ্রমণটা কাজের জন্য হয় তখন সেটার গুরুত্ব তো আর উল্লেখ করার কিছু নাই, কিন্তু ভ্রমণ যখন আনন্দের জন্য হয় সেটার অনেক গুরুত্ব আছে। ভ্রমণ করলে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। ঠিক আছে, ও সব কি শিখতে পারি সেগুলো আমরা ভূমিকাতে লিখে ফেলবো না, সেটা আমরা পরের প্যারাতে গিয়ে লিখবো। কিন্তু আমরা এইটা মেনশন করে দিব যে ভ্রমণে গেলে আমরা অনেক কিছু জানতে, শিখতে এবং বুঝতে পারি, দেখতে পারি। ঠিক আছে, তো এইবার আমরা মূল অংশে গিয়ে বলবো যে ভ্রমণে গেলে আসলে কি কি অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতাগুলো, অভিজ্ঞতা, ভ্রমণে কি কি অভিজ্ঞতা হয়, একটু বলেন তো এক একজন এক একটা, কি কি অভিজ্ঞতা হতে পারে ভ্রমণে গেলে। সেই জায়গার কালচার সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, ওই জায়গার কালচারের বাংলা কি, একটু কালচারের বাংলাটা লিখতে পারা উচিত। ঐতিহ্য। সংস্কৃতি। ঐতিহ্য মানে সংস্কৃতি, ঐতিহ্য মানে ট্রেডিশন, আচ্ছা। ট্রেডিশন। হ্যাঁ, সংস্কৃতি, ঐতিহ্য ও সংস্কৃতি, আচ্ছা। আচ্ছা, ও যেহেতু বললো লিখলাম ঐতিহ্য, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা। আচ্ছা, ঐতিহ্য মানে, সংস্কৃতি মানে কি, কালচার, সবকিছু একদম তোমার ড্রেস থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘর বাড়ি সবকিছুকে ইনক্লুড করতেছে। তুমি কিভাবে হাসো, কথা বলো, ব্যবহার করো, সবকিছু ইনক্লুড করতেছে হচ্ছে কালচার। আর ট্রেডিশনটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক জিনিস, একটা ধরো তুমি খাবার প্লেটটা কি রকম ব্যবহার করো, তুমি সব সময় মাটির প্লেট ব্যবহার করো, এটা তোমার একটা ট্রেডিশন। তুমি সব সময় 3 পিস পরো, এটা হচ্ছে তোমার একটা ট্রেডিশন। কিন্তু এই মাটির প্লেট কিংবা 3 পিস সবকিছু ইনক্লুড করে হবে তোমার কালচার। তার মানে কালচারটা হচ্ছে অনেক ব্রড একটা জিনিস। আর ট্রেডিশনটা হচ্ছে একটা নির্দিষ্ট ট্রেন্ড, শব্দটা আছে, এই ট্রেন্ড শব্দের দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে সেটা ট্র্যাডিশন হয়ে যায়।
তো তাহলে আমরা ট্রেডিশন এন্ড কালচার জানলাম, আর কি জানলাম? এইটুকু জেনে শেষ না, আরো কিছু জানতে পারি। একটু এলাবোরেট করলাম, কালচারের ভিতরেই সব পড়তেছে, কিন্তু আমরা একটু এলাবোরেট করে লিখবো, এক কথা লিখে দিলে তো হবে না। আর কি কি জানতে পারি? কেউ কি শুনতেছে স্যার আমাকে? হ্যাঁ। মানুষের ব্যাপারে স্যার। হ্যাঁ, ওইখানে এখানে মানুষ, মানুষের মানুষের ব্যাপার মানে মানুষের আচার আচরণ, ব্যবহার। এখানে তারপর স্যার এখানে হসপিটালিটির বাংলা কি? আতিথেয়তা, আচ্ছা, দেখতেছি। আচ্ছা, এটা কিন্তু দেখেন, কেউ যদি এটা লিখতে চান হসপিটালিটি, তারা অনেক হসপিটালিটি করে, সেটা কিন্তু হসপিটালিটি শব্দটা কিন্তু কোনোভাবেই লেখা যাবে না, এই আতিথেয়তা। আন্তরিকতা। হ্যাঁ, আন্তরিকতা হতে পারে। আন্তরিকতাটা হচ্ছে ইন জেনারেল, আতিথেয়তা মানে হচ্ছে তোমাকে খুব ভালো ট্রিট করা। আন্তরিক মানে তুমি আন্তরিক ভাবে ব্যবহার করতেছো, খাওয়াতে নাও পারো, সুন্দরভাবে কথা বলে দিচ্ছ। কিন্তু আতিথেয়তা মানে তুমি তাকে খাওয়াচ্ছ, তাকে একটু ভালো জায়গায় থাকতে দিচ্ছ। মানে আন্তরিকতা একটু বেশি বেশি হলে সেটাকে আতিথেয়তা আমরা বলতে পারি, ঠিক আছে? তো এটা গেল, এটা নিয়ে লিখলাম। আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, একটু ভাবো তো সেটা কি হতে পারে। তিনটা পয়েন্ট হলে হয়ে যাচ্ছে, এগুলো একটু এলাবোরেট করলে আমাদের 70-80 ওয়ার্ড, 100 ওয়ার্ড হয়ে যাবে। আর উপরে নিচে মিলে 100 ওয়ার্ড হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমরা কেউ বলতেছি না। জয়রাম কে আছে? আমরা ভেবেই পাচ্ছি না, একটা জায়গায় যদি আমি যাই, আমরা বেসিক্যালি কেন সেই যাই? জায়গার ল্যান্ডস্কেপস গুলো, তারপর এখানে কি কি আছে হ্যাঁ, এগুলো। হ্যাঁ, রাইট। আমরা বেসিক্যালি একটা ট্যুর দিতে চাই। ভাবো যে তুমি যদি এখন একটা প্ল্যান করো যে তুমি ও লেভেলের পর একটা দেশে কিংবা বাংলাদেশে কোন একটা জায়গাতে যাবা, তুমি ওই জায়গার কালচার, ট্রেডিশন, মানুষের ব্যবহার এগুলো দেখতে যাচ্ছ মূলত? না, এগুলো তোমার দরকার অবশ্যই লাগবে, কিন্তু তুমি মূলত কিন্তু ওখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যেতে চাও। প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, তারপরে বিশেষ বিশেষ জিনিসগুলো, বিশেষ বিশেষ দর্শনীয় জায়গাগুলো দেখা। কোথাও হয়তো বা সমুদ্রের মধ্যে দ্বীপ আছে একটা, তার মানে সমুদ্রের পাশের দ্বীপটা কেমন সেটা দেখতে যাচ্ছ। কোন একটা এলাকায় তুমি রাজশাহীতে যাচ্ছ, ওখানে কোনো ট্রেডিশনাল মানে অনেক হিস্ট্রিক্যাল কোনো বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা দেখতে যাচ্ছ। তার মানে এই ভ্রমণে গেলে কি কি অভিজ্ঞতা হয়, আমরা ওই জায়গার কালচার জানতে পারি, ট্রেডিশন জানতে পারি, মানুষের বিহেভিয়ার জানতে পারি, তাদের হসপিটালিটি সম্পর্কে জানতে পারি, তাদের আন্তরিকতা সম্পর্কে জানতে পারি, এবং পাশাপাশি ওই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, তারপর ওখানের বিশেষ বিশেষ জায়গাগুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি, ঠিক আছে? তো এগুলো কিন্তু ইন জেনারেল তথ্য, এগুলো অবশ্যই লিখতে হবে, মানে ভালো নাম্বার তোলার জন্য এখানে অবশ্যই লিখতে হবে। তারপর যদি তোমার মনে হয় এরকম যে না, রচনাটা তো কমপ্লিট হচ্ছে না, আমার কাছে ভালো লাগতেছে না, আর আমি অল্প লিখছি, আরো তো লেখা দরকার, তখন তুমি লিখতে পারো ভ্রমণের আমার একটি ভ্রমণের অভিজ্ঞতা। এইখানে গিয়ে তুমি একটা সংক্ষিপ্ত শর্ট একটা বর্ণনা দিবা, এরকম একটা ভ্রমণে আমি গিয়েছিলাম রামুতে, কিংবা আমি গিয়েছিলাম বাইরের দেশেও বলতে পারো, যে কোনো একটা জায়গায় এই সংক্ষেপে। টপিকটা কি টপিক, এটা কি এই এই নাম্বারটা কি টপিক বেসড? জি, জি, এটা টপিক বেস রচনা। কারণ তোমার মনীষীটা হচ্ছে হলে গিয়ে ব্যক্তিগত রচনা, তোমার পছন্দের কোনো একজন ব্যক্তি, এটা হচ্ছে ব্যক্তিগত রচনা। বুঝছো? তো এইখানে তোমার যদি সংশয় লাগে, তোমার যদি টেনশন লাগে এরকম টপিক দেখে, ভ্রমণের অভিজ্ঞতা, এরপরে ধরো দিল ভ্রমণের অভিজ্ঞতা 25 এসে বলেছে, এরপর কি হতে পারে, এরকম টাইপের কি রচনা হতে পারে, দেখি একটু দাঁড়াও। ধরো এই যে ছুটির দিনের অভিজ্ঞতা, দেখো, ব্যক্তিগত রচনার মধ্যে আমি রাখছি একটি ছুটির দিনের অভিজ্ঞতা। এখন পরীক্ষা দিল, ছুটির দিনের অভিজ্ঞতা, আর কিছুই লেখা নাই, ঠিক আছে? তাহলে এখন ছুটির দিনের অভিজ্ঞতা লিখে দিল, তখন আসলে কি হবে? চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা, কোন একটা জায়গা ভ্রমণের অভিজ্ঞতা, ঠিক আছে? তাহলে বইমেলা, এই বৈশাখী উৎসব দেখার অভিজ্ঞতা, এরকম কোন একটা লাইন তৈরি করে দিল। তখন
সেটা ব্যক্তিগত হতে পারে, ডিপেন্ড করে অন্যান্য রচনাগুলো দেখে। অন্যান্য গুলোর রচনা দেখে দেখতে হবে কোনটা বেশি ব্যক্তিগত। যদি তোমার কাছে মনে হয় ওইটা যেহেতু বেশি ব্যক্তিগত, তার মানে এটা জেনারেল হয়ে যাচ্ছে বৈশাখী উৎসব দেখা, তার মানে বৈশাখী উৎসব দেখলে বৈশাখী উৎসব কেমন হয় সেটা বলবো। বলার পরে আমার যদি কথা শেষ হয়ে যায় খুব দ্রুত এবং আমার মনে একটা সংশয় থাকে, আমি কনফিডেন্ট না, তখন আমি একটা প্যারা দিয়ে দিলাম যে আমার একটি ভ্রমণের অভিজ্ঞতা, আমার দেখা একটি বইমেলার অভিজ্ঞতা। তখন ওইটা ওই প্যারাটা ধরো মোটামুটি 50-60 ওয়ার্ডে আমি লিখলাম, একটা বর্ণনা দাঁড় করালাম, খুব বেশি বড় করার দরকার নেই। এই যে যে কথাগুলো বললাম যে ভ্রমণের অভিজ্ঞতায় কি কি অভিজ্ঞতা হয়, সেটার উপর বেস করে আমি কি কি অভিজ্ঞতা পেলাম লিখে কনক্লুশনে ওভারঅল একটা মন্তব্য করে দিলাম। মন্তব্যটা কিরকম? যে আমাদের ভ্রমণ করা উচিত, মানে কেন ভ্রমণ করা উচিত। আসলে ভ্রমণ করলে আমরা শুধুমাত্র বই পড়ে কিংবা আমি যে সংস্কৃতিতে থাকি, আমি যেটুকু জায়গা থাকি সেইটুকু জায়গা দিয়েই পৃথিবীকে জানা যায় না, সেইটুকু জায়গায় জীবন না। আরো অনেক বৈচিত্র্য আছে পৃথিবীতে, এই বৈচিত্র্যটা আমাদের জানতে পারা উচিত। জানার জন্য আসলে আমাদের ভ্রমণ করা উচিত। এতে করে আমরা আসলে আরো, আমরা যত বেশি ঘুরি, যত বেশি জায়গা সম্পর্কে, কালচার সম্পর্কে, লাইফ জানি, তত বেশি হচ্ছে আমরা ভালো মানুষ হই। মানে আমাদের মন বড় হয়, আমরা আরো ভালোভাবে মানুষকে ট্রিট করতে পারি। তো ওরকম এত অনেক কথা বলে ফেললাম, তো ওখান থেকে তুমি শর্টকাট একটা 2-3টা লাইনের মধ্যে একটা কনক্লুশন দাঁড় করাবা। এই টাইপের যে কোনো রচনা যদি আসে, শুধু একটা শব্দ দিয়ে অভিজ্ঞতা, তোমার কথাটি বলার নাই, একটি কথাটি বলার নাই, তখন তুমি চাইলে এই প্যারাটা অ্যাড করে দিতে পারো। তাহলে একটা সেফ জোনে থাকলা যে, কিন্তু এটা যদি কেউ না লেখে, ওইটুকু লিখে যদি এখানে কনক্লুশনে চলে যেতে পারে, 200 ওয়ার্ড ক্রস করে চলে গেছে, তাহলে সমস্যা নাই, আসলে সমস্যা নাই, তার নাম্বারটা কিন্তু ভালোই পাবো। কিন্তু যদি তোমার কাছে একটু কেমন একটা কনফিডেন্সের অভাব লাগে কিংবা মনে হয় যে না, আমি এটাও অ্যাড করি, তখন তুমি 50-60 ওয়ার্ডে এটা অ্যাড করে দিয়ে, তখন হয়তো বা এইখানের পয়েন্টগুলো একটু কম লিখেছিলা তুমি, এইটা অ্যাড করে দিয়ে তুমি কনক্লুশনে লিখে দিলা। ঠিক আছে? বুঝাতে পারলাম? এটা কিন্তু খুব দরকার বোঝা। ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা থার্ড রচনাটা পড়ে আর তোমাদের ছেড়ে দিচ্ছি, আর টেনশন নিও না, 11টা বেজে গেছে প্রায়। তো থার্ড রচনা ছিল, এটা তো বুঝতে পারছি আমরা সবাই মতামত ধর্মী রচনা, তাই না? এখানে কিছু বলে নাই, প্রতিযোগিতায় জয়ী হয় বড় কথা নয়, অংশগ্রহণই মূল লক্ষ্য। এখানে কিচ্ছু লেখা নাই, কিচ্ছু লেখা নাই মানে কি? তোমার ওপিনিয়ন দাও, নট এগ্রি ডিসএগ্রি, এগুলো জানতে চাও নাই। তুমি এগ্রি ডিসএগ্রি মিলায় লেখো, কিংবা যে কোনো একটা এগ্রি লেখো, অথবা শুধু ডিসএগ্রি লেখো, তোমার যেমনে খুশি লেখো। কেন, তোমাকে পুরো ওপেন করে দিয়েছে। ম্যাক্সিমাম এটাই করতেছে, 22, 3, 4 এভাবেই আসতেছে। তার মানে তোমাকে খুব স্পেসিফিক করে দিচ্ছে না, জাস্ট প্রতিযোগিতায় জয়ী হওয়াটাই বড় কথা নয়, অংশগ্রহণই মূল লক্ষ্য। মানে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত পার্টিসিপেট করা, ফার্স্ট হওয়া, উইনার হওয়া, এটা না। এখন তুমি এটা না, তুমি তুমি যেটা ভাবো, তুমি ভাবতে পারো যে না স্যার এই কথাটা ঠিক না, কারণ বারবার আমরা পার্টিসিপেট করলাম আর বারবার হেরে আসলাম, তাহলে কি লাভ হলো, ওটা ডিমোটিভেটেড হলাম, সময় এবং আমাদের অর্থ খরচ হলো। এটা কেউ বলতেই পারে তার লজিক্যাল জায়গা থেকে। আরেকজন বলতে পারে যে না, খেলা একটা আনন্দের জায়গা, সবাই যদি উইনার হতে চাই তাহলে তো খেলার আনন্দটা আর থাকবে না, আমি লুজার হব দেখেই তো সে আরেকজন উইনার হতে পারলো। এইভাবে এই পার্সপেক্টিভ থেকেও কেউ ভাবতে পারে, সেই লজিকের জায়গা থেকেও বলতে পারে যে প্রতিযোগিতায় শুধুমাত্র জয়ী হওয়াটাই না, আমি যে পার্টিসিপেট করলাম, আমি যে পার্টিসিপেট করে শিখলাম, আনন্দ পেলাম, এটা অনেক গুরুত্বপূর্ণ। কেউ বলতে পারে। তো এটা কারো যদি মনে হয় যে এটা তুমি একটু লিখে প্র্যাকটিস করে দেখতে চাও, দেখতে পারো। জাস্ট এইটা লেখার মাধ্যমে তুমি সেটা দেখতে পারবে যে তোমার মতামত ধর্মী রচনা লেখার অ্যাবিলিটিটা কতটুকু। তোমার যদি এটা নিয়ে আগ্রহ থাকে তুমি এটা লিখতে পারো, কিন্তু আমার সাজেশন হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতাটা একটু দাঁড় করায় দেখো, কারণ এটা হতে তো পারে চিঠিতে এরকম একটা কিছু আসলো 25-এ, চিঠিতে কোনো ভ্রমণ রিলেটেড কিছু একটা দিয়ে দিল, তাহলে এই রচনার প্র্যাকটিসটা তোমার ওই চিঠিতে অ্যাপ্লিকেবল হয়ে যেতে পারে কোনোভাবে। তো এই কারণে ভ্রমণের অভিজ্ঞতা লিখে দেখতে পারো। আবার সেম ভাবে চিঠির ক্ষেত্রে এই বৃক্ষরোপণ লাগাতে গেছিলে এই কথাগুলো, এইটার জন্য যে সকল শব্দগুলো আমাদের লাগতেছে সেটা কোনো একটা রচনায় কাজে লেগে যেতে পারে, পরিবেশ রিলেটেড কিংবা বৃক্ষরোপণ রিলেটেড কোনো কাজে লেগে যেতে পারে। তাহলে এই দুইটা জিনিস ইউজ করে লাভ আছে। ভিডিও গেম নট ইম্পর্টেন্ট না আসলে, এই ভিডিও গেম হচ্ছে ওই ইন্টারনেট কম্পিউটার এগুলো আমরা পারি, তো এটার সাথে খুব বেশি ইম্পর্টেন্ট না। আর এই মনীষীর জীবন এটা আসলে এখন পড়াটা টাফ হয়ে যাবে, কারণ এটা তো আসলে আমাদের ইনফরমেশন কালেক্ট করে রেডি রেখে একদম টু দি পয়েন্টে
রেখে তারপর পড়তে হবে, তো এটা আসলে এখনকার সময়ের জন্য আসলে কষ্টকর। তো এই হচ্ছে রচনার অংশটা, পেপার ওয়ানটা গেল। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা একটু কষ্ট করে প্রিন্ট করে নাও, প্রিন্ট করে লেখো। রেজাল্ট পেন্ডিং থাকলো সমস্যা নেই, রেজাল্ট অবশ্যই আমি তোমাদের দিয়ে দিব কয়েকদিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই। আর এটা দিলে এটাও আমি চেক করে দেবো। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার।